সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখছি হিসাব বিজ্ঞান। আসলে হিসাব বিজ্ঞান হচ্ছে দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ, হিসাব ও বিজ্ঞান। আমরা প্রথমেই হিসাব বলতে বুঝতে পারি যে হিসাব মানে হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তির যে টাকা পয়সার হিসাব সেটা, এবং বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান বা কোনো জ্ঞানকে যা বিশেষভাবে বিশ্লেষণ করে। অর্থাৎ যে বিজ্ঞান হিসাবকে বিশেষায়িত ও বিশ্লেষণ করে তাই হিসাব বিজ্ঞান। তাহলে এটার আমরা সংজ্ঞাটা আরও সহজভাবে কিভাবে বলতে পারি যে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়িক ঘটনাগুলো থেকে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল তৈরি করার প্রক্রিয়া। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ব্যবসায়িক ঘটনাগুলো থেকে আর্থিক লেনদেন। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাগুলো হতে পারে কোনো মিটিং অ্যারেঞ্জ করা, কিংবা হতে পারে কোনো ইভেন্ট ম্যানেজ করা, ইভেন্ট করা, কিন্তু সেগুলো তো আর্থিক লেনদেন নয় বা আর্থিক কোনো কিছুর সাথে জড়িত না। কিন্তু ওই সমস্ত ঘটনাগুলোর মধ্যে কোনোটা হইতে পারে সে পণ্য তৈরির জন্য কাঁচামাল কিনলো, বা পণ্য বিক্রি করলো, বা হচ্ছে সে তার কর্মচারীকে বেতন দিল। এগুলো হচ্ছে আর্থিক লেনদেন। এই ধরনের লেনদেনগুলো চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল তৈরি করার প্রক্রিয়া। আমরা পরের স্লাইডে যাই। ব্যবসায়ের ভাষা, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যারা 2025 সালের নতুন সিলেবাস পেয়েছো, দেখবে সেখানে দেওয়া আছে যে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলোকে অ্যান্সার করতে হয়। তো এই ব্যবসায়ের ভাষা, এইটা পরীক্ষায় আসবেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, ভাষা বলতে কি বোঝায়? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। তো ব্যবসায় তার অবস্থান, তার প্রকৃতি, তার ভাব, এগুলো প্রকাশ করে এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। কিন্তু কেন? ওই যে বললাম, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যবসায়ের অবস্থা ও প্রকৃতি বুঝতে পারি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারি। একজন মানুষ যেমন বলতে পারে তার এখন কি ভালো লাগছে বা খারাপ লাগছে, সে কি অসুস্থ না সে হাসি খুশি আছে, আমরা সেইভাবে যেমন তার সাথে ট্রিট করি, ঠিক তেমনি ব্যবসায়ের প্রকৃত অবস্থা বুঝে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। ওকে, হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়িক ঘটনাগুলো থেকে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল তৈরি করার প্রক্রিয়া। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যগুলি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবো এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এখন স্ক্রিনে একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি। এই যে সেই ভদ্রলোক, তার নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও দে প্যাসিওলি বা লুকা প্যাসিওলি, যার জন্ম 1445 সালে এবং মৃত্যু 1517 সালে। এই ব্যক্তি হচ্ছে, তিনি কি করেছেন, তিনি এই যে আমরা যে নতুন ছবিটা দেখতে পাচ্ছি স্লাইডে, তিনি হচ্ছেন এটি হচ্ছে একটি, দেখে আমরা বুঝতে পারছি বইয়ের কভার বা ফ্রন্ট পেজ। তিনি এই বইটি লিখেছেন
এই বইটির নাম কি? এই বইটির নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইটির মাধ্যমেই আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম জানতে পারি। লুকা প্যাসিওলি ছিলেন একজন ইটালীয় গণিতবিদ। তিনি আরেকজন ইটালীয় বিখ্যাত ব্যক্তি, যার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, তার সহযোগী ছিলেন, বন্ধু বা সহযোগী আমরা বলতে পারি ছিলেন। তিনি 1494 সালে, এই লুকা প্যাসিওলি 1494 সালে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা গ্রন্থ লিখেন। এতে হিসাব রক্ষণের মূল যে নীতি, দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি, ইংরেজিতে বলা হচ্ছে ডাবল এন্ট্রি, বাংলা হচ্ছে দুতরফা দাখিলা, তার ব্যাখ্যা করেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে দুতরফা দাখিলা ব্যাখ্যা করেন। হিসাব বিজ্ঞান বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাই তাকে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের জনক বা পিতা বলে ডাকা হয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। হিসাব তথ্যের ব্যবহারকারী। দেখো, হিসাব বিজ্ঞানের যে রিপোর্ট তৈরি করে, যে ফলাফল তৈরি করে, তার ব্যবহারকারী রয়েছে। আমরা যে রিপোর্ট তৈরি করব হিসাব বিজ্ঞানের মাধ্যমে, অবশ্যই সেটা কারোর না কারোর জন্য তৈরি করব। তো কার জন্য তৈরি করব বা কারা ব্যবহার করবেন? তারা হচ্ছেন দুইটা পক্ষ, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। তো অভ্যন্তরীণের মধ্যে রয়েছে মালিক, ব্যবস্থাপক, উপদেষ্টা পরিষদ। তাহলে উপদেষ্টা পরিষদ কি? যাদের একটু বুঝতে সমস্যা হয়, উপদেষ্টা হচ্ছেন তারাই যারা ব্যবসায় পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। ওকে, আর বাহ্যিক ব্যবহারকারী কারা? ঋণ প্রদানকারী। আচ্ছা, ঋণ প্রদানকারী হিসাব তথ্যের ব্যবহার করে তিনি কি করবেন? ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা তা যাচাই করেন। অর্থাৎ হিসাবের যে রিপোর্ট, একটি প্রতিষ্ঠানের হিসাবের যে প্রতিবেদন, সেটি তিনি ব্যবহার করে বা সেই তথ্যের উপর ভিত্তি করে তিনি বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠানকে ঋণ দিলে এই প্রতিষ্ঠান কি ঋণ পরিশোধ করতে পারবে। তারপর হচ্ছে সরকার দেখে হচ্ছে শুল্ক, ভ্যাট, আয়কর পরিশোধ করেছে কিনা সেটা যাচাই করে। পাওনাদার দায় পরিশোধের সক্ষমতা আছে কিনা যাচাই করে এবং সেই অনুযায়ী কোনো প্রতিষ্ঠানকে সে বাকিতে পণ্য বিক্রয় করে। কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্য ব্যবহার করে তাদের ন্যায্য অধিকার এবং সুযোগ সুবিধার যথার্থতা বিচার করে। হিসাব নিরীক্ষক সঠিক নিরীক্ষার জন্য হিসাব তথ্যের ব্যবহার হিসাব নিরীক্ষক করে থাকেন। বিনিয়োগকারীরা কি করেন? বিনিয়োগকারীরা হচ্ছে নীতি, ভিশন, মিশন যাচাই করেন একটি প্রতিষ্ঠানের, হিসাব তথ্য ব্যবহার করে। আর ভোক্তা দেখেন যে এই প্রতিষ্ঠানের সেবার মান কেমন, এই প্রতিষ্ঠানের নীতি কি, এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কি, এগুলো হিসাব তথ্যের মাধ্যমে ভোক্তারা জানতে পারেন। ওকে, আমরা নেক্সট পরের স্লাইডে চলে যাই। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে হিসাব বিজ্ঞান আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করেছি যে হিসাব শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো নিয়ে কাজ করে বা মুনাফা, প্রফিট, লস এগুলো নিয়ে কাজ করে। কিন্তু হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকটিও অবদান রাখে। মানে হচ্ছে, আমরা চলো পয়েন্টগুলো দেখি। যে এক, জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠানের ব্যয়ের হিসাব সমাজ ও পরিবেশ বিষয়ে তাদের সচেতনতা প্রকাশ করে। 2, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ধোঁয়ার ক্ষতি রোধে খরচ ও হিসাব রাখা এবং সরকারি নীতিমালা অনুসরণ করাই হিসাব বিজ্ঞানের দায়িত্ব। ওকে। 3, টেকসই উৎপাদনে ব্যয় ও তার সঠিক হিসাব রাখা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। 4, সামাজিক দায়বদ্ধতার খরচ হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। ওকে, আমরা বুঝতে পারলাম যে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার কি কি সম্পর্ক রয়েছে। আমরা এরপরে চলে যাচ্ছি
নেক্সট স্লাইডে সেখানে দেখছি যে মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। দেখো মূল্যবোধ ব্যাপারটা কি, এটা আগে একটু আমরা বুঝি। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে একটি মানদণ্ড। অর্থাৎ আমরা যে বিশ্বাস করি, আমরা আমাদের চিন্তা চেতনায় যা লালন করি, তার যে মানদণ্ড সেটি হচ্ছে মূল্যবোধ, যার মাধ্যমে বা যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে, ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। তাহলে প্রথমে আমরা দেখি যে সততা ও দায়িত্ববোধের বিকাশ। মূল্যবোধের মাধ্যমে সততা ও দায়িত্ববোধের বিকাশ হয়। আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবে স্বচ্ছতা বৃদ্ধি পায়। 2. ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট, কাস্টম ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব। এতে করে করের যে ফাঁকি দেওয়ার প্রবণতা সেটা হ্রাস পায়। 4. জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ, প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। তারপরে নেক্সট স্লাইড, আমাদের শেষ স্লাইড আজকে, যে জবাবদিহিতা হিসাব বিজ্ঞান। কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা হয়। অর্থাৎ ধরো তোমাকে একটি দায়িত্ব দেওয়া হলো কাজের, এবং তোমাকে তার জন্য সম্পূর্ণ স্বাধীনতাও দেওয়া হলো, কর্তৃত্ব দেওয়া হলো। এখন তোমাকে যে দায়িত্ব দিয়েছে তোমার কাজের জন্য তুমি তাকে জবাবদিহি করবে। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট জবাবদিহিতাই বা দায়বদ্ধতাই হিসাব জবাবদিহিতা। অর্থাৎ নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা। ওকে, তো এই জবাবদিহিতা কার্যক্রমকে গতিশীল রাখার জন্য হিসাব বিজ্ঞান বিভিন্ন ভূমিকা রাখে। আমরা দেখি কি কি রাখে। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, অর্থাৎ যে আমার আধুনিক যে বিক্রিয়করণ ব্যবস্থায় ধরো একটি প্রতিষ্ঠানের আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য প্রতিটি আলাদা আলাদা ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে তারা দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগী হয় এবং তারা তাদের দায়িত্বের ফলে তাদের কাজের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে সক্ষম হয়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা ইত্যাদি, এগুলি জবাবদিহি করতে হয়। 3. সরকারের নিকট জবাবদিহিতা। সরকারের নিকট বা সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নীতিমালা রয়েছে ব্যবসা পরিচালনার জন্য, সেগুলি যথাযথভাবে মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়েছে কিনা এবং শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হয়েছে কিনা তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের, এবং তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের জবাবদিহি করতে হয়। এবং হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই কাজগুলো করলে সেটা খুবই সহজ হয়। ওকে, আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা এই স্লাইডটি দেখেছো, এই স্লাইডের পিডিএফটি আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।